আসসালামু আলাইকুম। ওরাকল বিসিএস প্রোগ্রামের অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হাসান হাবিব। আজকে আমরা 46 বিসিএস লিখিত পরীক্ষা গণিত ক্লাস করবো, একদম প্রথম ক্লাস, লেকচার 1। টপিকটা হচ্ছে সিলেবাস বিশ্লেষণ, মানে বিসিএস এর লিখিত পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে, কিভাবে আসে, কোথা থেকে আসে, এইসব নিয়ে আমরা ভালো একটা প্রপার ধারণা পাবো। এই ক্লাসটা মূলত অনেক ইফেক্টিভ হবে এবং আপনারা সবাই শেয়ার করে দিবেন। আপনার টানা থাকলে পরে যে কোনো সময় আপনার লিখিত প্রিপারেশন হিসেবে নিবেন, এই ক্লাসটা তখন খুবই কাজে লাগবে। আপনি 47 দেন, 48 দেন, 49 দেন, 46 দেন, যখন লিখিত পরীক্ষা দিবেন, ম্যাথের কোশ্চেন কিভাবে আসে, কোন জায়গা থেকে আসে, এইটা জানার প্রয়োজন পড়লে এই ক্লাস যথেষ্ট আপনার জন্য। তাহলে আমরা ক্লাস শুরু করতেছি এখনই। বিসিএস পরীক্ষার সিলেবাসের প্রথম ধাপেই সিলেবাসে বলা আছে যে আপনাকে গণিত পরীক্ষার প্রশ্ন কি উদ্দেশ্যে করা হবে। ঠিক আছে, ওইখানে বলা হচ্ছে এভাবে যে মাধ্যমিক লেভেলের প্রশ্ন করা হবে এবং হচ্ছে বাস্তব বাস্তবে ব্যবহার করা যায়, মানে বাস্তব ব্যবহার উপযোগী এমন প্রশ্নের উপর গুরুত্ব দেওয়া হবে, মানে অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড প্রবলেম। এটা সিলেবাসে স্পষ্ট বলা আছে যে কোয়েশ্চেনে অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড প্রবলেম এই ধরনের প্রশ্ন বেশি গুরুত্ব দেওয়া হবে আর মাধ্যমিক লেভেলের প্রশ্ন থ্রো করা হবে, এবং এই পর্যন্ত বিসিএস পরীক্ষা এটা মেনে চলা হচ্ছে। আর সিলেবাসের প্রথম ধাপে লেখা আছে সিম্পলিফিকেশন অফ অ্যারিথমেটিক এন্ড অ্যালজেব্রিক এক্সপ্রেশন, মানে বাংলা বলতে পারি সরল অঙ্ক। তাহলে বিসিএস পরীক্ষার সিলেবাসের প্রথম পার্টের নাম হচ্ছে সরল, সিম্পলিফিকেশন। আচ্ছা, এখন সরল অঙ্কের জন্য আমরা কতটুকু প্রিপারেশন নিব, কোন বই থেকে করবো, খুব ভালো করে শুনবেন। 35 থেকে 45 বিসিএস পর্যন্ত মাত্র একবার সরল অঙ্ক পরীক্ষা আসছে, মেবি 43-তে বা 44 হবে, একবার আসছে, 2-3 নাম্বার জন্য মনে হয় আসছে। তার মানে হচ্ছে সরল অঙ্ক প্রত্যেকবার বিসিএস পরীক্ষা আসে না, মাত্র একবার আসছে। তাই সরল অঙ্কের জন্য আপনাকে জীবন দিয়ে পড়ালেখার দরকার নাই। সরল অঙ্ক করতে হলে বদমাস একটা রুল মেনে চলতে হয়, এই রুলটার ব্যবহার জেনে অল্প কিছু প্র্যাকটিস করলেই হবে। তাহলে সরল অঙ্কের জন্য আমরা 27 থেকে 45 বিসিএস পর্যন্ত যে প্রশ্নগুলো আসছে, এই প্রশ্নগুলি আমরা সলভ করব। 27 থেকে 45 লিখিত প্রশ্ন সমাধান, শুধু এইটুকু করলেই হবে। সরল অঙ্কের জন্য এর বাহিরে বেশি বেশি প্রিপারেশন নিয়ে অযথা সময় নষ্ট করবেন না। তাহলে এই বিগত প্রশ্ন সলভ করলে আপনার একটা প্রপার আইডিয়া হবে যে সরল অঙ্ক কিভাবে সলভ করতে হয়। এইটুকুই, পরীক্ষায় খুব একটা আসে না, 35 থেকে 45 পর্যন্ত মাত্র একবার আসছে, তাই এখানে বেশি সময় দেওয়াটা বোকামি। তারপরে হচ্ছে বিসিএস পরীক্ষায় 2 নম্বর টপিকের নাম হচ্ছে পাটিগণিত, এরিথমেটিক। এই পাটিগণিতের অনেকগুলো ভাগ, অনেকগুলো ভাগের মধ্যে প্রথম ভাগটা হচ্ছে যে আমরা লিখি, যে প্রথম ভাগটা হচ্ছে লিখলাম শতকরা, মনে করেন শতকরা, অনুপাত, সুদ কষা, লাভ ক্ষতি, লসাগু গসাগু, আর হচ্ছে গড়। 1 2 3 4 5 6, আর হচ্ছে ঐকিক নিয়ম। সিলেবাসে 7টা টপিকস এর কথা বলা আছে, ইংলিশে লেখা, আমরা বাংলাতেই বললাম কথাগুলো, প্রশ্ন তো বাংলাতেই হবে। আচ্ছা, আপনি বিগত প্রশ্ন সলভ করলে দেখবেন যে সবচেয়ে বেশিরভাগ সময়ই ঐকিক নিয়মের প্রশ্ন পরীক্ষার মধ্যে আসছে, তাহলে এটা বেশি গুরুত্বপূর্ণ। তারপরে গুরুত্বপূর্ণ হচ্ছে লাভ ক্ষতি। ঐকিক নিয়ম আর হচ্ছে লাভ ক্ষতি, এই দুইটা পার্ট থেকে সবচেয়ে বেশি প্রশ্ন লিখিত পরীক্ষায় আসছে।
তারপরে শতকরার অনুপাত মূলত প্রিলি টাইপের কোশ্চেন দেখা যাচ্ছে। এখান থেকে প্রশ্ন আসছে কিভাবে, প্রিলির মতো ছোট অঙ্ক আসে 2 নাম্বারের জন্য, এভাবে আসে। ঠিক আছে, সুদ কষাও আসে পরীক্ষায়, একটা স্টার্ট দিলাম। তাহলে আপনাকে মনে রাখতে হবে লিখিত পরীক্ষার জন্য সুদ কষা, লাভ ক্ষতি, ঐকিক নিয়ম, এই 3টা পার্ট ভালো করে জোরদার করতে হবে। আর শতকরার অনুপাতের জন্য আপনি প্রিলিমিনারি টাইপের প্রশ্নগুলো সলভ করলেই হবে, কারণ প্রিলি টাইপের প্রশ্নই লিখিত পরীক্ষায় 2-1 আসছে। ঠিক আছে, আচ্ছা। গড় অঙ্ক পরীক্ষায় খুব একটা আসে না, একবার মেবি 41 বিসিএস আসছে গড় অঙ্ক, একবার আসছে শুধুমাত্র, এবং যেটা আসছে এটা খুবই সহজ কোশ্চেন ছিল। তাহলে আমরা মানে ইচ্ছা করলে গড়টাকে অ্যাভয়েড করতে পারি, মানে গড়টা আপনি করবেন না, যেহেতু পরীক্ষায় বেশি আসে না। আর যদিও আসে, আমার ধারণা গড় অঙ্ক আপনি এমনি পারবেন, মানে গড় অঙ্ক পারার মতো করে পরীক্ষার মধ্যে আসে, না করে গেলেও পারার কথা। আচ্ছা, লসাগু থেকে আধুনিক বিসিএস গুলোতে তেমন একটা প্রশ্ন আসে। তার মানে হচ্ছে, তাহলে সামারিটা হচ্ছে এইটাই, যে আপনি এগুলো বেশি গুরুত্ব দিবেন না, টুকটাক অল্প অল্প করবেন, এই দুটো স্পিলের মতো করে করবেন। সুদ কষা, লাভ ক্ষতি আর ঐকিকটা হচ্ছে একদম লিখিতটা মাথায় রেখে করবেন। এখন এগুলোর জন্য আমরা কোন বই থেকে করব? প্রথম কথাটা হচ্ছে, আপনি যেহেতু আধুনিক বিসিএস পরীক্ষায় মানে 35 থেকে 45 এই বিসিএস গুলোতে লিখিত পরীক্ষায় পাটিগণিতের কোশ্চেন আনুপাতিক হারে অনেক কম আসছে। তবে আনুপাতিক, তার মানে বর্তমান সময়টাতে মানে বিপিএসসি পাটিগণিতকে বেশি জোর দেওয়ার প্রশ্ন করে না। যেহেতু বেশি জোর দিচ্ছে না, তাহলে আপনি একটু কম জোর দেওয়া প্রিপারেশন নিতেই পারেন। পরামর্শ হচ্ছে, আপনি যেটা করবেন, নবম, 2023 সাল বা 22 সালের বই, 2022-23 সালে যে বোর্ড বইটা ছিল, সেই জেনারেল ম্যাথ বইয়ের 3.5 এই অধ্যায়টা খুব ভালো করে করবেন। আর হচ্ছে 11.2 করবেন, 3.5 11.2 এই দুইটা অধ্যায় খুব ভালো করে করবেন। আচ্ছা, কথা হচ্ছে বিপিএসসি বোর্ড বই ফলো করা অঙ্কের জন্য সবাই জানি 45 বিসিএস পরীক্ষায় প্রায় সবগুলো কোয়েশ্চেন 9 এর ম্যাথ, হায়ার ম্যাথ বই থেকে আসছে। আমরা সবাই জানি 2024 সালে বই চেঞ্জ হয়ে গেছে, 24 সালে 9 এর কোনো হায়ার ম্যাথ বই নাই, একটা গণিত বই আছে। এখন আমি একটা কথা প্রায় সময় বলি, যেটা হচ্ছে বিপিএসসি সর্বশেষ লেটেস্ট বোর্ড বই ফলো করে। তাহলে 24 সালের বোর্ড বই আপনাকে ফলো করতে হবে, সঙ্গে সঙ্গে আপনার 2022-23 সালে যে বোর্ড বইটা গত বছর ছিল ওইটা ফলো করতে হবে। কারণ হচ্ছে 24 সালের বইয়ের সঙ্গে টপিকস মিল পাবেন না। 24 সালের বইটা হচ্ছে সব অঙ্ক মিলে একটা বই, তো ফলে বিসিএস এর টপিক ভিত্তিক ওইভাবে সুন্দর করে পাবেন না। তবে যে টপিক গুলো 24 সালের বইয়ের মধ্যে আছে, আপনি মনে রাখবেন 46 বিসিএস লিখিত পরীক্ষায় 24 সালের বই থেকে হুবহু প্রশ্ন উঠায় দেওয়ার সম্ভাবনা আছে। ফলে যদি আপনি দেখেন যে 24 সালে 9 এর গণিত বইয়ের মধ্যে পাটিগণিতের এই টপিকগুলোর মধ্যে কোনো একটা অধ্যায় আছে, তাহলে সেটা অবশ্যই করতে হবে। আর ক্লাস 9 এ 3.5 11.2 করতে হবে। এরপরের কথা হচ্ছে, বিপিএসসি প্রশ্ন দর্শনের পাটিগণিতের কোশ্চেন যে জাইনের বইয়ে কম আছে, সেহেতু অনেক সময় হয় কি যে স্যাররা মানে ব্যাংকের কোশ্চেন থেকেও কোশ্চেন দিতে পারে, অনুবাদ করে বাংলা করে দিয়ে দেয়, সহজ প্রশ্নগুলো দেয়। এবং বর্তমান সময়ে ব্যাংক ও বিপিএসসির মতো করে প্রশ্ন করে থাকে। এবং 45 বিসিএস লিখিত পরীক্ষা মনে আছে যে আমি ক্লাসে যে পাটিগণিত অঙ্ক যে কটা করাইছিলাম, সেখান থেকে ডিরেক্ট কমন পাওয়া গেছে 45 বিসিএস করে পাটিগণিতে, যেগুলো ক্লাসে আমি করি সেটা কমন পাওয়া গেছে। তাহলে ক্লাসে কমন পাওয়া গেল কেন? আমি ক্লাস যখন নিলাম তখন হচ্ছে এই বোর্ড বইটাকে বেসিস করছি, এবং আর যেটা করছিলাম সেটা হচ্ছে 2018-19 সালের ব্যাংকের পরীক্ষায় যে ম্যাথ গুলো আসছে, গভর্নমেন্ট ব্যাংকের পরীক্ষায়, ওইখান থেকে কিছু সিলেক্টিভ ম্যাথ করাইছি এই টপিক খুঁজে খুঁজে। এখন আপনার এই 24 সালের পরীক্ষায় 18-19 সালের ম্যাথ আসবে না, এই জন্য আপনাকে মাথায় নিতে হবে 2021-22-23 এই 3 বছরে যে ব্যাংকের পরীক্ষাগুলো হয়েছে, সেইখান থেকে আপনি বিসিএস উপযোগী যে ম্যাথ গুলো আছে সেগুলো প্র্যাকটিস করতে পারেন। তার মধ্যে হচ্ছে 2021, 2022, 2023, 24 সালও যদি হয়ে থাকে সেটাও, এই সালগুলোর গভর্নমেন্ট ব্যাংকের কোশ্চেন, গভর্নমেন্ট ব্যাংক প্রশ্ন সমাধান করবে। এবং আমি আপনাকে আবারও বলতেছি, এগুলো সমাধান করার ক্ষেত্রে বিসিএস উপযোগিতা দেখবেন আগে। মানে অনেক কঠিন কঠিন প্রশ্ন আসছে, আপনি কিছু বুঝছেন না, এইগুলা না। যে প্রশ্নগুলো বিসিএস এ আসার মতো, আপনি বিসিএস এর কোয়েশ্চেন
বিগত প্রশ্ন দেখেই বুঝবেন যে কি ধরনের প্রশ্নগুলো পরীক্ষার মধ্যে আসে, ওইটা ভিত্তি করেই আপনি ব্যাংকের প্রশ্নগুলো সলভ করতে পারেন। তাহলে বলতে চাচ্ছি, পাটিগণিতের ভালো প্রিপারেশন নেওয়ার জন্য 9 এর বই 3.5 11.2 করবেন, এবং সর্বশেষ 24 সালের বই যদি পাটিগণিত থেকে থাকে তাহলে ওই অধ্যায়গুলো কিছু করতে হবে। আর হচ্ছে লাস্ট 3-4 বছরের ব্যাংকের কোয়েশ্চেন, গভর্নমেন্ট ব্যাংকের কোয়েশ্চেন যেগুলো বিসিএস এর সঙ্গে জাস্ট করা যায়, এই ধরনের প্রশ্নগুলো সলভ করবেন, তাহলেই হচ্ছে। এখন অনেকে বলতে পারেন, স্যার আমি তো হচ্ছে অঙ্ক কম পারি, আমার জন্য ব্যাংকের কোয়েশ্চেন সলভ করা অনেক টাফ হয়ে যাবে। কথাটা হচ্ছে, আপনি বিসিএস এর প্রিপারেশন নেবেন একবার, কিন্তু বিসিএস এর পরীক্ষা দিবেন কিন্তু কয়েকবার। কারণ আপনি নিশ্চয় জানেন যে একটা বিসিএস জার্নি শেষ হইতে হইতে পরের পিলি হয়, পরের ভাইবা হয়, এরপর ফলাফল দিতে দেরি হয়, এমন হয়। ফলে আপনি 46 এ লিখিত পরীক্ষা দিবেন, এর মানে এই না যে 47 আপনি লিখিত পরীক্ষা দিবেন না, এটা কখনোই না। কারণ 47 লিখিত পরীক্ষা দিবেন, পরে 47 পিলি দিবেন, কিন্তু এর মধ্যে কোনো ফলাফল হয়ে যাবে না, ফলে 47 লিখিত পরীক্ষা দিবেন। অঙ্কের জন্য আপনি একবার প্রিপারেশন গুছিয়ে রাখবেন, এই প্রিপারেশন দিয়েই কয়েকটা বিসিএস দেওয়া যাবে। তার মানে আপনি প্রথমবার যদি পরীক্ষার্থী হয়ে থাকেন, প্রথমবারই পাটিগণিতের একদম সব শেষ করে রাখবেন, যাতে পরের বার পরীক্ষা দেওয়ার জন্য বেশি প্যারা নিতে না হয়। পরামর্শ হচ্ছে এই। এখন যদি আপনি অঙ্ক খুব বেশি দুর্বল থাকেন, তাহলে ব্যাংকের প্রশ্ন বাদ দিয়েও করতে পারেন। ব্যাংকের প্রশ্ন বাদ দিয়ে শুধু 9 এর বোর্ড বই, তার সঙ্গে ক্লাস। আমরা ক্লাসে যা করাবো সেগুলো অনেক গুরুত্বপূর্ণ। 45 বিসিএস এর লিখিত পরীক্ষা আমাদের ক্লাস থেকে অনেক অনেক প্রশ্ন অবন করছে, ডিরেক্ট ক্লাস থেকে। মানে আমরা ক্লাসে যেগুলো করাইছি ওই অঙ্কই পরীক্ষার মধ্যে আসতে এমন হয়েছে। এমনকি 46 এর পিলি পরীক্ষার মধ্যে দেখা গেছে যে আমরা ওরা যারা ক্লাস নিয়েছি, সারা ক্লাসে যেমন যেমন পড়ায় ওন প্রশ্ন এসছে। কারণ হচ্ছে আমাদের বিসিএস এর কোয়েশ্চেন প্রপার আইডিয়া আছে বলে কমন ফেলা যায়। এই জন্য আপনি অঙ্কে খুব দুর্বল যখন থাকবেন, তখন আপনি যদি বেশি বেশি পড়তে না চান, একদম সুস্পষ্ট পরামর্শ, শুধু ক্লাস ফলো করেন, তাহলেই যথেষ্ট। তাহলে পাটিগণিতের পরামর্শ হচ্ছে 9 এর বোর্ড বই, নতুন বই থাকলে ওইটা, আর ব্যাংকের এই সালগুলোর কোয়েশ্চেন, আর বেশি গুরুত্ব দিবেন ঐকিক নিয়ম, শতকরা লাভ করতে। আর শতকরা অনুপাত হচ্ছে প্রিলি টাইপের কোয়েশ্চেন থাকে, এইখান থেকে আপনি বিগত প্রিলির প্রশ্নগুলো ভালো করে সলভ করলেই হবে শতকরা অনুপাত থেকে, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। এই হচ্ছে পাটিগণিত নিয়ে আপনার জন্য পরামর্শ। তারপরে আমরা যাচ্ছি হচ্ছে বীজগণিতে। বীজগণিতের পার্টের প্রথমেই হচ্ছে আমরা বলতে পারি বীজগণিতীয় রাশি। এখান থেকে ধরেন পরীক্ষার মধ্যে প্রথমে আসে হচ্ছে মান নির্ণয়। মান নির্ণয় এমন বাংলাদেশের বিসিএস না, চাকরি পরীক্ষার জগতে প্রায় সব পরীক্ষার মধ্যে মান নির্ণয়ের অঙ্ক আসে। সব ধরনের পরীক্ষা, ব্যাংক, বিসিএস, লিখিত, প্রিলি, নিবন্ধন, প্রাইমারি, যেই পরীক্ষা দিবা যাবেন মান নির্ণয় অঙ্ক আসে। এটা সবসময় পরীক্ষা যেহেতু আসে, সেহেতু এটাকে স্কিপ করার, বাদ দেওয়ার, পারি না মনে করার কোনো কারণ নাই। তাহলে আপনি কি করবেন? নবম জেনারেল ম্যাথ 2022-23 সালে, আমরা বলছি 22 নতুন নতুন বইটা হচ্ছে আমরা অবশ্যই নতুন প্রশ্ন হইতে পারে। আর আগের বইয়ের নবম জেনারেল ম্যাথ বইয়ের 3.1, 3.2 এই মান নির্ণয়গুলো করবেন। এখন বোর্ড বইয়ের মান নির্ণয় করার ক্ষেত্রে একদম এ টু জেড করবেন, এত বোকা হলে হবে না। বুদ্ধিটা হচ্ছে পরীক্ষায় যে ধরনের মান নির্ণয়ের প্রশ্ন আসে ওই ধরনের গুলি শুধু করবেন। তাহলে বাছাবাছি করে করলে যা যাবে 2 অধ্যায় মিলে 10টার বেশি অঙ্ক হবে না। সেই সাথে আপনি যেটা করবেন সেটা হচ্ছে 28 থেকে 45 লিখিত প্রশ্ন সলভ করবেন। 28 থেকে 45 লিখিত প্রশ্ন সমাধান করবেন। এটা হচ্ছে কথা। নবম জেনারেল ম্যাথ বইয়ের 3.12 আর 23 লিখিত সমাধান। মান নির্ণয়ের জন্য এইটুক করলেই সাফিসিয়েন্ট। দেখা যাচ্ছে এইটুকুর মধ্যে অনেক অনেক অঙ্ক পরীক্ষার মধ্যে আসছে। যারা 46 এর লিখিত পরীক্ষা দিবেন না কিন্তু প্রিপারেশন গুছায় রাখবেন, তাদের জন্য পরামর্শ, এবং চাইলে সবাই করতে পারেন, সেটা হচ্ছে তারা কিন্তু ধরেন 35 থেকে প্রিলির প্রশ্নগুলো সমাধান করে ফেলবে। প্রিলি, ঠিক আছে? যারা, যেটা বললাম আবার, যারা হচ্ছে প্রিলির জন্য মানে
46 এর পিলি হয়নি কিন্তু লিখিত পড়া গুছিয়ে রাখতেছেন তারা হচ্ছে 35 থেকে 45 পিলির প্রশ্নগুলো সলভ করে ফেলবেন। এমনকি যারা লিখিত পরীক্ষা দেবেন তারাও করে রাখতে পারেন। তাহলে হবে কি একবারে 2 গোছানো থাকলো আপনার জন্য। এই হচ্ছে মান নির্ণয়ের জন্য পরামর্শ। ঠিক আছে, এর বাইরে কিচ্ছু পড়তে হবে না। যদি আপনি এমন হয় স্যার এত ম্যাথ আমি করতে পারবো না, তাহলে আমি আবার বলছি ওরা করলে ক্লাস খুব ইফেক্টিভ। ক্লাসে স্যাররা যা করাবে ওইটা ভালো করে করেন আর বিগত কোশ্চেন থেকে আইডিয়া নেন। তারপরে এখানে দ্বিতীয় পাঠ্য হচ্ছে উৎপাদক। বিসিএস লিখিত পরীক্ষায় উৎপাদক আসে, যদিও পিলি পরীক্ষায় খুব একটা আসে না। উৎপাদক যখন পরীক্ষার মধ্যে আসে, আমরা বিগত সময় দেখছি যে নবম জেনারেল ম্যাথ বইয়ের 3.3, 3.4, এটা 2023 সাল 22 সালের বই, নতুন বই না। আমি আবার বলতেছি, বিপিসি লেটেস্ট বই ফলো করে আপনারা উৎপাদক যদি নতুন বই থেকে থাকে নতুন বইগুলো অবশ্যই করবেন, সাথে এইগুলো করবেন। আর এর সাথে এক্সট্রা যেটা করবেন সেটা হচ্ছে 28 থেকে 45 লিখিত প্রশ্ন সলভ করবেন। এই হচ্ছে উৎপাদক নিয়ে পরামর্শ। এবং দেখা যাচ্ছে মান নির্ণয় প্রত্যেক লিখিত পরীক্ষায় আসছে, উৎপাদক প্রত্যেকবার না আসলেও অনেকবারই আসছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের উৎপাদক মান নির্ণয়ের ব্যাপার। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এরপরে হচ্ছে পরীক্ষার মধ্যে বীজগণিত থেকে প্রশ্ন, সমীকরণ থেকে, বীজগণিতের সমীকরণ, আমরা বলি সরল সমীকরণ। ঠিক আছে, তাহলে সমীকরণ ব্যাপারটা কি রকম সবাই খেয়াল করবেন। সমীকরণ ব্যাপারটা হচ্ছে সমাধান করে এক্স এর মান বের করা, এটাই আমরা বুঝি। তাহলে পরীক্ষায় সমাধান করে এক্স এর মান বের করতে হবে এমন কোশ্চেন থাকে। ঠিক আছে, এই সমীকরণের জন্য আমরা ক্লাস 9 এর বই থেকে সরাসরি প্রশ্ন আসছে প্রত্যেকবার বিসিএস পরীক্ষায়। 5.1, 5.2 নবম জেনারেল ম্যাথ 2022-23 সালের বই। আমি আবার বললাম 24 সালের বই নতুন কোশ্চেন থাকলে সেগুলো করতে হবে, কারণ বিপিএসসি লেটেস্ট বোর্ড বই ফলো করে। আচ্ছা, এখন আপনি অধ্যায়গুলোতে গিয়ে দেখবেন সমীকরণের সমাধান করে এক্স এর মান বের করতে হয়, এটা তো আছেই। আবার কিছু কোশ্চেন থাকে প্রবলেম সলভিং, প্রবলেম দেওয়া থাকে, আপনাকে সমীকরণ বানিয়ে সমাধান করতে হবে। সমীকরণ বানিয়ে সমাধান করতে হবে, এই ধরনের কোশ্চেন বিপিএসসি বেশি পছন্দ। কারণ সিলেবাসে বলা আছে যে অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড প্রবলেম গুলো বেশি গুরুত্ব দেওয়া হবে। সেই জন্য ব্যাপারটা কেমন শুনবেন। যদি আমি একটা কোশ্চেন এমন লিখি, যে কোশ্চেন আমরা লিখেই বলি, একটি শ্রেণীতে যতজন শিক্ষার্থী পড়ে, একটি শ্রেণীতে যতজন শিক্ষার্থী পড়ে প্রত্যেকে তার সহপাঠীর সংখ্যার সমান। প্রত্যেকে তার সহপাঠীর সংখ্যার সমান চাঁদা দেওয়ায় মোট 420 টাকা উঠল। ওই শ্রেণীর শিক্ষার্থী সংখ্যা কত? ওই শ্রেণীর একটি শ্রেণীতে যতজন শিক্ষার্থী পড়ে প্রত্যেকে তার সহপাঠীর সংখ্যার সমান চাঁদা দেওয়ায় মোট 420 টাকা উঠলো। ওই শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা কত? এটা দেখতে পাটিগণিতের মতো মনে হইলো, এটা একটা সমীকরণের কোশ্চেন। ঠিক আছে, এই সমীকরণ, এটাকে সমীকরণ বানিয়ে সমাধান করতে হয়। যেমন যদি আমরা বলি যে ধরি শিক্ষার্থীর সংখ্যা এক্স, ধরি শিক্ষার্থীর সংখ্যা এক্স, তাহলে একজনে চাঁদা দেয়, সহপাঠীর সংখ্যা সমান। খেয়াল করবেন, যদি আপনারা ক্লাসে 20 জন হয়ে থাকেন তাহলে আপনার সহপাঠী হলো 19 জন, কারণ আপনি তো আপনার সহপাঠী না। তাহলে
একজন বাদ দিয়ে বাকিরা সহপাঠী হয়। আবার শুনবেন, একটি ক্লাসের শিক্ষার্থী সংখ্যা 20 জন হলে আপনার সহপাঠী হলো 19 জন, তাহলে আপনি তো আপনার সহপাঠী না, তাহলে সহপাঠীর সংখ্যা হয় শিক্ষার্থীর সংখ্যা একজন কম। এখন প্রত্যেকে টাকা দেয় সহপাঠীর সংখ্যা সমান, তাহলে একজন টাকা দিবে, সহপাঠীর সংখ্যা মানে x-1 টাকা, কারণ শিক্ষার্থী x হলে সহপাঠী x-1 হবে। তাহলে x জনে চাঁদা দেয় x ইন্টু x-1, এই মোট টাকার পরিমাণটাই প্রশ্নে দেওয়া আছে। প্রশ্ন মধ্যে x ইন্টু x-1 সমান সমান 420। এই যে আমরা সমীকরণ পেয়ে গেলাম, এই সমীকরণ সমাধান করে x এর মান বের করব। তাহলে পরীক্ষায় সমীকরণের প্রশ্ন প্রবলেম দিয়ে আসতে পারে, আবার ডিরেক্ট সমীকরণ দেওয়া থাকে, x বের করলে ওইভাবে আসতে পারে। তার জন্য আমরা সলভ করবো কি, ক্লাস 9 এর 5.1 5.2 ভালো করে করব। নতুন বইয়ের সমীকরণ আছে অবশ্যই, নতুন বইয়ের 24 সালের বইয়ের সমীকরণ অধ্যায় সলভ করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে সুস্পষ্ট পরামর্শ হচ্ছে আমরা 2024 সালের নবম 2024 সালের বইও সলভ করব। সমীকরণ জন্য অবশ্যই করবো, কারণ 9 এই সমীকরণের অধ্যায় আছে। আচ্ছা, আর বিগত কোশ্চেন সলভ করবো অবশ্যই। বিগত কোশ্চেন সব কিছু না সলভ করে শুধু 35 থেকে 45 লিখিত প্রশ্ন, 35 থেকে 45 লিখিত প্রশ্ন সলভ করবে। বিগত কোশ্চেন কখনোই হুবহু পরীক্ষা আবার রিপিট দেয় না, গণিত কোশ্চেন কখনোই রিপিট হয় না, তাই বিগত প্রশ্ন শুধু উদ্দেশ্য এটাই থাকবে আপনার কি ধরনের প্রশ্ন আসে এই প্রপার আইডিয়া পাওয়ার উদ্দেশ্যে আমরা বিগত সলভ করব। অঙ্ক ডিরেক্ট কমন পাইতে গেলে লাইনের বই থেকে কমন পাওয়া যাবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এ হলো সমীকরণ। তারপরে অসমতা ও দ্বিঘাত সমীকরণ। অসমতা ও দ্বিঘাত সমীকরণ সম্পূর্ণ ইন্টারমিডিয়েট হায়ার ম্যাথের টপিকস, কিন্তু বিসিএস এর লিখিত কোশ্চেন দেখবেন সেখানে ইন্টারমিডিয়েট হায়ার ম্যাথ ফলো করতে হবে, ভালোভাবে ফলো করতে হবে, এমন কোশ্চেন খুব একটা দেয় না। ইন্টারমিডিয়েটের টপিকস ইন্টারমিডিয়েট হায়ার ম্যাথ থেকে নেওয়া হইলেও কোশ্চেন থাকে এমন যে মাধ্যমিক লেভেল দিয়ে আপনি সলভ করতে পারবেন, উচ্চ মাধ্যমিকে যাওয়া লাগে না। তার জন্য শুধু আপনাকে একটা কাজ করতে হবে। প্রথমত হচ্ছে 35 থেকে 46, 46 প্রিলির প্রশ্ন, লিখিত আর প্রিলি প্রায় সেম ধরনের প্রশ্ন আসে এখান থেকে। প্রিলির প্রশ্ন সমাধান করবেন, হ্যাঁ, আর 35 থেকে 45 লিখিত প্রশ্ন সমাধান করবেন। এইটা ভালো করে করলে অঙ্ক পারবেন। এখন এইটা ভালো করে করলে অঙ্ক পারবেন যদি অঙ্ক বুঝেন। একলা সমাধান দেখা করতে গেলে আপনার কনসেপ্ট ক্লিয়ার হবে না, কখনোই বুঝবেন না, যেহেতু ইন্টারমিডিয়েট টপিকস। সেই ক্ষেত্রে খুবই স্পেসিফিক পরামর্শ হচ্ছে এই টপিক্সের জন্য শুধু ক্লাস করলেই হবে। যারা বিগত সময়ে এই টপিক্সে আমার ক্লাস করছেন তারা জানেন যে ক্লাসে আমি যা পড়াই তার বাইরে কখনোই প্রশ্ন হয়নি, ইনশাল্লাহ 46 হবে না। এমনকি আজকে বিকাল নীল খেতে আমি এই ক্লাস নিয়েছি লিখিত বেচে, অফলাইন বেচে আর কি। যারা লিখিত বেচে বিকালে ক্লাস করছেন তারা কমেন্ট করতে পারেন যে আমার ক্লাসের বাইরে কিছু পড়তে হবে কিনা, তাহলে আপনার কমেন্টের মাধ্যমে অন্যরা জানতে পারবে যে ক্লাসটা শুধু করলেই হবে, শুধু ক্লাস আর কিচ্ছু করতে হবে না। তাহলে ক্লাস ভালো করে পড়তে হবে আর এইগুলো বুঝে সলভ করতে হবে, তাহলে এই টপিক শেষ। এটা হায়ার ম্যাথের টপিক হলেও শুধু ক্লাস ভালো করে বুঝলে আর লিখিত প্রশ্ন সলভ করলেই পারবে। আশা করি এই পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার। তারপরে সিলেবাসে বলা আছে এক চলক ও দুই চলক বিশিষ্ট সমীকরণ জুট, লিনিয়ার ইকুয়েশন উইথ 2 or 3 আননোনস। আমরা ক্লাস 9 এ পড়ার সময় এক্স ওয়াই বের করছি, এক্স ওয়াই জেড বের করছি, প্রতিস্থাপন, অপনয়ন, বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করছি, নিশ্চয়ই মনে আছে। বিসিএসসি লিখিত পরীক্ষা আধুনিক বিসিএস 35 থেকে 45 এই সময়গুলোতে এই প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি সমাধান করো, এমনি সরাসরি প্রশ্ন আসে না। তাহলে এটা হচ্ছে যে নাম, সেটা হচ্ছে
linear equation with 2 or 3 unknowns. এই টপিকসটা থেকে এখন প্রশ্ন হয় না বিদায় এটা পড়তে হবে না, বলে দিলাম, আপনার জন্য বেঁচে গেলেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে সমীকরণ যে দুই দুই তিন চলক বিশিষ্ট সমীকরণ জুট এই অধ্যায় আপনার জন্য স্কিপ। আচ্ছা, তারপরে পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে সূচক লক থেকে, সূচক লক এবং বিসিএস প্রিলি লিখিত বথ পরীক্ষার জন্য সবচেয়ে কমন টপিকস। মান নির্ণয়ের পরে এই সূচক লক থেকে সব পরীক্ষায় প্রশ্ন আসে, লিখিতের মধ্যে আসে, প্রিলির মধ্যে আসে। তাহলে সূচক লগের জন্য আমরা মূলত কি করব? বিসিএস পরীক্ষায় দেখা গেছে ক্লাস 9 এর হায়ার ম্যাথ বই থেকে সরাসরি প্রশ্ন আসছে, জেনারেল ম্যাথ বই থেকে আসছে। জেনারেল ম্যাথের অঙ্কগুলো একটু ছোট, প্রিলি টাইপের দেখা কম আসছে, হায়ার ম্যাথ থেকে বেশি আসছে। এই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নবম জেনারেল ম্যাথ বইয়ের 4.1 আর হচ্ছে 4.2, আর নবম হায়ার ম্যাথ বইয়ের 5.3, 5.6, 9.1, 9.2। 37 বিসিএস এ 9.2 থেকে প্রশ্ন আসছে, 35 9.2 থেকে প্রশ্ন আসছে, 40 তে 9.1 থেকে প্রশ্ন আসছে, 43 তে 5.6 থেকে প্রশ্ন আসছে। মানে দেখবেন যে বোর্ড বইয়ের কোশ্চেন সরাসরি বোর্ড বই থেকে কোশ্চেন দেওয়া হয়েছে। এই চারটা অধ্যায় খুব ভালো করে করতে হবে, এই চারটা অধ্যায়। এখন হায়ার ম্যাথ আপনি পারবেন না? পারবেন, কারণ সূচক লোক টপিকসটা সহজ দেখা হায়ার ম্যাথ হইলেও আপনি পারবেন। এগুলো প্র্যাকটিস করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ক্লাস। ঠিক আছে, আমি শুধু আপনাকে একটা কথা বলি, যদি আমার সামনে এমন থেকে থাকেন যে আপনি অঙ্ক দেখলে গায়ে জ্বর আসে এবং অঙ্কটা বাদ দিয়ে বিসিএস পরীক্ষা হলে আপনি ক্যাডার হয়ে যেতেন মনে করতেছেন, তার জন্য সুখবরটা হচ্ছে আমরা ওরা হলো যারা ক্লাস নিই, শুধু তাদের ক্লাসের খাতাটা করলে আপনি ইনশাল্লাহ 30+ নাম্বার পেয়ে যাবেন শুধু ক্লাসে। তাহলে সাপোজ ধরেন ওরা হলো 18টা ম্যাথ ক্লাস, 18টা ম্যাথ ক্লাস যদি আমরা 15টা করে ম্যাথ করাই তাহলে 200-র কাছাকাছি ম্যাথ হবে। ঠিক আছে, আমরা সাপোজ 15টা ক্লাস যদি হয়ে থাকে তাহলে 15টা ক্লাস 15টা করে আমরা ম্যাথ করাই সাপোজ, তাহলে 225টা ম্যাথ। এই 225টা ম্যাথ যদি আপনি বুঝে করেন, বুঝে আর বিগত বছরের প্রশ্ন সলভ করে যান, তাহলে কমপক্ষে 30 নাম্বার পাবেন শুধু ক্লাস করবে। তাহলে আপনার যদি গণিত নিয়ে খুব ভয় কাজ করে, সব দায়িত্ব ওরা করলে বলতে পারেন আমার, সেটা কি? শুধু আমার ক্লাসগুলো করলে হচ্ছে, এবং ক্লাসগুলো ভালো করে করলে আপনি হচ্ছে 30+ নাম্বার পাবেন, এবং অঙ্ক দুর্বল থাকলে আপনার জন্য 30+ নাম্বার কোনোভাবে কম নম্বর না। ঠিক আছে, এখন স্যার আপনার এই কথার উপর আমি আস্থা স্থাপন করি কিভাবে যে আপনার ওরা করলে বা আপনার এই ক্লাসগুলো করলে অঙ্কের জন্য 30 পাওয়া যাবে, এটা বিশ্বাস কিভাবে করি? 46 এর প্রিলি পরীক্ষার কোয়েশ্চেন আর ওরা বলে ক্লাসের খাতা একটা নিয়ে মিলাবে। ক্লাসে আমরা যা যা পড়াইছি তাতে থেকে কোয়েশ্চেন থ্রো করছি, শুধু অঙ্কটা হুবহু মেনে নেয়, কিন্তু পিস মিলছে। এবং বিগত সময়ে 45-এ, 43-তে, 41-এ, 44-এ গিয়ে দেখবেন লিখিত পরীক্ষায় আমরা যা যা ক্লাসে পড়াইছি তার থেকে অনেক অনেক হুবহু কমন পড়ে। এটা হচ্ছে যারা আগে পরীক্ষা দিয়েছে ওদের কাছে খবর নেবেন যে হাসান হাবিব স্যার এই কথা বলছে, এটা কি বিশ্বাসযোগ্য, আস্থা স্থাপন করার মতো কিনা। ঠিক আছে, আমি আমার জায়গা থেকে বলতেছি, যদি আপনি অঙ্ক দুর্বল থাকেন শুধু ক্লাসের খাতা ভালো করে পড়ে যাবেন, 30 পাওয়া যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তার মানে হায়ার ম্যাথের ভয়টাই বাদ দেন, আপনি ক্লাসটাই ভালো করে করেন, প্র্যাকটিস করতে পারেন বই থেকে। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকবারই সূচক লক থেকে প্রশ্ন আসে। তারপরে পরীক্ষার মধ্যে প্রশ্ন আসবে ধারা থেকে। ধারা আপনারা সমান্তর গুণোত্তর ধারা ক্লাস 9-এ করছেন নিশ্চয়ই। নবম জেনারেল ম্যাথ বইয়ের 13.1, 13.2, 22-23 সালের বই, 24 সালের বই না। 24 সালের বইয়ে ধারা অঙ্ক থেকে থাকলে সেগুলো আপনাকে করতে হবে। ঠিক আছে, না থাকলে এই অধ্যায়গুলো করতে হবে। এর সাথে হচ্ছে আপনি বিগত বিসিএস এর প্রশ্ন 28 থেকে
45 লিখিত প্রশ্ন, এগুলো সলভ করবেন কোয়েশ্চেন নিয়ে ভালো আইডিয়া পাওয়ার জন্য। এখন দ্বারা থেকে আগে যেমন তেমন প্রশ্ন আসুক, বর্তমান সময়ে অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড প্রশ্ন বেশি আসে, মানে বাস্তব ব্যবহার করা এমন প্রশ্ন বেশি আসে। আমার যদি এখন একটা কোয়েশ্চেন কথা মনে পড়তেছে, ওইটাই বলি আপনাকে। 35 বিসিএস এর লিখিত পরীক্ষার মধ্যে প্রশ্ন আসছে 22,000 টাকার 22,000 টাকার একটি ফ্রিজ কিস্তিতে কেনার সিদ্ধান্ত হলো। প্রথম কিস্তি 1,000 টাকা এবং প্রতি কিস্তিতে 500 টাকা বাড়ানো হবে। ফ্রিজের মোট দাম পরিশোধ করতে মোট কয়টি কিস্তির প্রয়োজন হবে এবং সর্বশেষ কিস্তির পরিমাণ কত? তাহলে আপনাকে মনে হচ্ছে এটা পাটিগণিতের অঙ্ক, ফ্রিজের দাম চাইছে, আপনি মানে লাভ ক্ষতি অঙ্ক করে ফেলবেন না। এর ধারণার অঙ্ক, যে প্রথম কিস্তি এর মানে 1,000 টাকা, প্রতি কিস্তিতে বৃদ্ধির পরিমাণ ডি 500 টাকা, তারপরে হচ্ছে মোট দাম এই 22,000 টাকা, মোট দাম মানে সমষ্টি, সূত্র হচ্ছে মনে আছে আপনাদের নিশ্চয়ই n/2 × 2a প্লাস n-1 × d। এই সমষ্টির মান দেওয়া আছে হচ্ছে 22,000 টাকা, আর সেই সাথে এর মান হচ্ছে 1,000, ডি এর মান 500, সমাধান করবেন শেষ। তাহলে বিপিএসসি বলছে যে বিসিএস লিখিত পরীক্ষায় অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড প্রবলেম বেশি গুরুত্ব দেওয়া হবে, এই হলো প্রমাণ। ধারণা অঙ্ক আসছে বাস্তবমুখী ভাবে। তাহলে আমরা ধারণা অঙ্ক করবো যখন, তখন এটা মাথায় রাখবো। 3.1-2 করবো, নতুন বই তাহলে সেগুলো করবো, কিন্তু বাস্তবমুখী ভাবে করবো। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তারপরে হচ্ছে জ্যামিতি পার্টে আসেন। হ্যাঁ, সাধারণ জ্যামিতি যেটাকে আমরা বলি, উপপাদ্য। ঠিক আছে, তাহলে দেখা গেছে যে পরীক্ষায় 3 ধরনের জ্যামিতি আসে। উপপাদ্যের প্রমাণ আছে 3 ধরনের। একটা হচ্ছে ত্রিভুজ সংক্রান্ত, বৃত্ত সংক্রান্ত, আর হচ্ছে পিথাগোরাস সংক্রান্ত। এবং দেখা গেছে যে বৃত্ত সংক্রান্ত প্রমাণই পরীক্ষার মধ্যে বেশিরভাগ সময় আসছে, বেশি গুরুত্বপূর্ণ, বৃত্ত সংক্রান্ত বেশি আসছে। পিথাগোরাস সবসময় হিট, আবার 41 বিসিএস অনেকগুলো জ্যামিতির প্রশ্ন আসছে, 3টাই ত্রিভুজের কোশ্চেন, 2টা। এখন আমরা এই ত্রিভুজের কোশ্চেন সলভ করার জন্য কি করতে পারি? নবম জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী 6.3 বৃত্ত হচ্ছে 8.1 থেকে 8.5, নবম জেনারেল ম্যাথ বইয়ের 8.1 থেকে 5। আর পিথাগোরাস হচ্ছে অনুশীলনী 15। এখন স্যার এতগুলো পড়বো না? মোটেই না। এই যে বৃত্তিতে সবচেয়ে বেশি প্রশ্ন আসলো, দেখা গেছে যে 5টা জ্যামিতি পড়লেই সবগুলো পারা যায়। তাহলে আপনি বৃত্তের 5টা পড়বেন, পিথাগোরাস 4টা পড়বেন, কটা হলো? 9টা। আর ত্রিভুজ পড়বেন 6টা, 15টা। 15 থেকে 20টা জ্যামিতি পড়লেই বিগত সময়ে জ্যামিতি কমন পাওয়া গিয়েছে। এবং পরামর্শ হচ্ছে এর বেশি আপনি পড়তে যাবেন না, ওভারলোড হবেন, লিখে আসতে পারবেন না। তাহলে 15 থেকে 20টা পড়লে মনে থাকবে, লিখে আসা যাবে। এর বাইরে প্রশ্ন হলে আনসার করবেন না, এটা মাথায় নেবেন। সুস্পষ্ট পরামর্শ। এখন জ্যামিতি আপনারা পারেন না, খুবই দুর্বল। আমার ক্লাসের অভিজ্ঞতা হচ্ছে জ্যামিতি সহজ হলেও পীড়িত এবং লিখিত বোধ জ্যামিতি নিয়ে সব আতঙ্কের মধ্যে থাকে।
জ্যামিতি অঙ্কের মতো সলভ করা যায় এবং সহজভাবে সলভ করা যায়, শুধু ক্লাস করলে বুঝবেন। বিগত সময়ে যারা ক্লাস করছেন তারা জানেন যে কোয়েশ্চেন থেকে আমরা, ওরা বলে ক্লাস করে যে কোয়েশ্চেন থেকে যেটা প্রশ্নে যেটা প্রমাণ করতে বলছে ওটা দেখে দেখে আমরা প্রমাণ করে দিই ক্লাসে। তার মানে এত নাটক টমাটক আপনার জানতে হবে না। জ্যামিতির জন্য শুধু ক্লাস করবেন, শুধু ক্লাস করবেন। সময় হলে ক্লাসে আপনার একটা পিডিএফ শিট দিয়ে দিব, ওই শিটটা সলভ করবেন, বাস। এক্ষেত্রে কমন পাওয়া যাবে। যদি কমন না পান সেক্ষেত্রে হচ্ছে ভাববেন এর বাইরে কোয়েশ্চেন থ্রো করলে কেউ পারবে না, আমার জ্যামিতি পারা জরুরি না, জ্যামিতি স্কিপ করে ফেলা যাবে। ঠিক আছে, ক্লাস ভালো করে করতে হবে আর বোর্ড বের এই অধ্যায়গুলো থেকে ক্লাসের আলোকে প্রিপারেশন নিতে হবে। এর আগে আপনাকে অবশ্যই বিগত বিসিএস 35 থেকে 45 পর্যন্ত যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্ন পর্যবেক্ষণ করতে হবে, কি ধরনের প্রশ্ন আসে। এবং গণিতে কোনো কোয়েশ্চেন রিপিট না হলেও জ্যামিতি পার্টে রিপিট প্রশ্ন হয়। 35 এর কোয়েশ্চেন 37 এ আসছে, 41 এ আসছে, আবার 43 তেও মেবি আসছে, ঠিক মনে করতে পারছি না। তো 35 এ জ্যামিতি কোয়েশ্চেন 37 এ, 41 এ, 43 তে আসছে, কিঞ্চিত চেঞ্জ করে দিই। এবং জ্যামিতি কোয়েশ্চেন রিপিট হয় দেখে আপনি যদি এই বিসিএস এর প্রশ্নগুলো পর্যবেক্ষণ করে সাজেশন তৈরি করে করে পড়েন, কমন পাওয়া যাবে। আশা করি বুঝতে পারছেন। তারপরে হচ্ছে কার্তেশীয় জ্যামিতি। কার্তেশীয় জ্যামিতিকে আমরা সাধারণ লোকেরা জানি স্থানাঙ্ক জ্যামিতি নামে, স্থানাঙ্ক জ্যামিতি। এবং এটা যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড তাদের জন্য একটা আতঙ্কের বিষয়। কিন্তু আপনি খুবই অবাক হবেন 2024 সালে ক্লাস 8 এর গণিত বইয়ে স্থানাঙ্ক জ্যামিতি দেওয়া হয়েছে, মানে কার্তেশীয় জ্যামিতি দেওয়া হয়েছে ক্লাস 8 এর গণিত বইয়ে 24 সালে। তার মানে বুঝেন, যেটা আপনারা সায়েন্সে না পড়ার জন্য কখনোই পড়েননি সেটা এখন 24 সালে ক্লাস 8 এর বাচ্চারা পড়বে। এবং আপনি আরো অবাক হবেন, এই গত বিসিএস গুলোতে যে ধরনের প্রশ্নগুলো আসছে লিখিত পরীক্ষায় কার্তেশীয় জ্যামিতি হইতে, সেগুলা ক্লাস 8 এ যে নতুন বইয়ে যে ধরনের কোশ্চেন বেসিক আইডিয়া দিছে তা দিয়ে সলভ করা যাবে। অর্থাৎ ক্লাস 8টা বিসিএস যে ধরনের প্রশ্ন হয়েছে এইভাবেই 8 এর বইয়ের মধ্যে ছিল। এখন কার্তেশীয় জ্যামিতি মূলত হচ্ছে দুই ধরনের কোশ্চেন থ্রো করে। একটা হচ্ছে ডিস্টেন্স, দূরত্ব বিষয়ক কোশ্চেন, ডিস্টেন্স। আরেকটা হচ্ছে ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন, সরল রেখার সমীকরণ। এই দুই ধরনের কোশ্চেন। এখন সরল রেখার সমীকরণটা একটু কঠিন, ইন্টারমিডিয়েট বইয়ে প্রায় 7টা অধ্যায় সরল রেখা নিয়ে, যারা সায়েন্সের তারাই সরল রেখা করতে গিয়ে হাঁপিয়ে যাবে। ঠিক আছে, কিন্তু সুখবরটা হচ্ছে 35 থেকে 45 পর্যন্ত প্রত্যেকবারই যতবার প্রশ্ন আসছে এখান থেকে বেশিরভাগ সময়, মানে প্রায় প্রত্যেকবার 38 এ মেবি সরল রেখার প্রশ্ন আসছে। 38 ছাড়া প্রত্যেকবারই ডিস্টেন্সের প্রশ্ন আসছে, সেটা ক্লাস 8 এর বর্তমান বইয়ের মানের, অর্থাৎ খুবই সহজ প্রশ্ন আসে। তাহলে আপনি যদি সায়েন্সের স্টুডেন্ট না হওয়ার জন্য কার্তেশীয় জ্যামিতি বাদ দিয়ে দেন তাহলে খুব বোকামি করবেন, কারণ এখান থেকে খুবই সহজ প্রশ্ন আসে, একটু বেসিক নিয়ে গেলেই কোশ্চেন পারা যাবে। এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে নবম হায়ার ম্যাথ বইয়ের 11.1 থেকে 11.4, নিশ্চয় আপনি সব করবেন না, কোয়েশ্চেন বুঝে করবেন, উদাহরণগুলো বেশি জোর দেওয়া করবেন। আর হচ্ছে 35 থেকে 45 লিখিত প্রশ্ন সমাধান। এটা হচ্ছে যেহেতু হায়ার ম্যাথ বই, অবশ্যই 2023-22 সালের বই থেকে করবেন। এই 4টা অধ্যায়ের সব এ টু জেড না, এই প্রশ্ন সমাধান করে তার আলোকে অঙ্ক বাছাই করে করবেন। কিন্তু স্থানাঙ্ক জ্যামিতি যদি আপনি সায়েন্সের না হয়ে থাকেন তাহলে কোনোভাবে একটা অক্ষরও বুঝবেন না। তাই আমার খুবই সহজ পরামর্শ, এইসব কিচ্ছু লাগবে না, শুধু ক্লাস করবেন। আমি যে এত করে ক্লাসের কথা কেন বলতেছি, যারা অতীত সময় আমার ক্লাস করছেন তারা জানেন যে ক্লাস করলে যা অঙ্ক পারা যায়, নিজে নিজে প্র্যাকটিস করে করে একটা মোটা একটা বই 3 বার শেষ করলে হয়তো অঙ্ক পারা যাবে না। কারণ ক্লাসে আপনাকে স্যাররা কিভাবে প্রবলেম সলভ করতে হবে তার একটা বেসিক টেকনিক শিখিয়ে দেবে। ফলে আপনার মধ্যে অঙ্কের ভয় দূর হবে এবং আপনি টেকনিক জানার ফলে সহজে করতে পারবেন। এই জন্য ক্লাস করতে হবে।
ক্লাস ভালো করে করার পরে যদি আপনি এইটুকু করেন তাহলে কাজে লাগবে। আর আরেকটা কথা হচ্ছে, কার্তেশীয় জ্যামিতি প্রত্যেকবার বিসিএস পরীক্ষায় আসছে, একবার মেবি আসে নাই, না হলে প্রত্যেকবারই 35 থেকে 40 প্রত্যেকবারই, মানে এটা সুপার ইম্পর্টেন্ট। সূচক লোক প্রায় প্রত্যেকবার আসছে, মান নির্ণয় প্রত্যেকবার আসছে, আর এই কার্তেশীয় জ্যামিতি প্রায় প্রত্যেকবার আসছে। প্রায় প্রত্যেকবার আসছে এমন কোশ্চেন কিন্তু কম, টপিক চেঞ্জ হয়, কিন্তু এইটা প্রত্যেকবার আসছে। আশা করি আপনারা সবাই পয়েন্টটা বুঝতে পারছেন। তারপরে ধরেন পরীক্ষায় ত্রিকোণমিতির প্রশ্ন আসে, এবং 45 বিসিএস পরীক্ষার মধ্যেও ত্রিকোণমিতির প্রশ্ন আসছে। ডিরেক্ট 9 এর প্রশ্ন আসছে। নবম জেনারেল ম্যাথ বইয়ের 9.1, 9.2, অনুশীলনী 10, ঠিক আছে। তারপরে নবম হায়ার ম্যাথ বইয়ের, শুনবেন হায়ার ম্যাথ বইয়ের সব করতে হবে না, 8.2 এর 6 থেকে 11 নাকি 10, 6 থেকে 11 এই ম্যাথ গুলো করবেন, হ্যাঁ। আর 8.3 থেকে শুধু সমাধানগুলো করবেন, ত্রিকোণমিতিক সমাধানগুলো করবেন। আচ্ছা, এখন ক্লাস 9 এর নতুন যে গণিত বই আছে সে বইয়ে যদি ত্রিকোণমিতিক অঙ্ক থেকে থাকে, হ্যাঁ, তাহলে আপনি অবশ্যই সেটাও সলভ করবেন। এই জন্য পরামর্শ হচ্ছে আপনি 35 থেকে 45 প্রশ্ন, লিখিত প্রশ্ন পর্যবেক্ষণ, লিখিত প্রশ্ন পর্যবেক্ষণ করার মাধ্যমে বুঝবেন কেমন প্রশ্ন হয়। তারপরে হচ্ছে নতুন 2024 সালের গণিত বইয়ের যে প্রশ্ন যে থেকে থাকে সেগুলো ফলো করতে হবে, 2024 সালের গণিত বই। এখন আমি কি বলি শুনবেন, যদি ফরচুনেটলি 2024 সালের বিসিএস এর লিখিত কোশ্চেন 46 এ নতুন বই ফলো যদি নাও করা হয়ে থাকে, আপনি শিওর থাকেন 47, 48 অবশ্যই নতুন বই ফলো করা হবে। এই জন্য এখনই আপনি পড়াশোনা গুছায় রাখতে হবে, না হলে পরে পিছিয়ে যাবে। সরি, এই হচ্ছে ত্রিকোণমিতি। তারপরে আমরা বলতে পারি পরিমিতির প্রশ্ন পরীক্ষার মধ্যে আসে। পরিমিতি হচ্ছে নবম জেনারেল ম্যাথ বইয়ের 16.1 থেকে 16.4। উদাহরণ জোর দিয়ে করতে হবে। আমি আবার বলতেছি, বিসিএস পরীক্ষায় দেখা গেছে যে পরীক্ষার কোশ্চেন যেগুলো হুবহু বই থেকে দেয় সেগুলো বেশিরভাগই উদাহরণ থেকে বেশি অঙ্ক দেয়। সেই জন্য বোর্ড বই করার সময় উদাহরণটাকে বেশি জোর দিয়ে করবেন, এই হচ্ছে কথা। 16.1 থেকে 16.4, আর হচ্ছে হায়ার ম্যাথ বইয়ের অনুশীলনী 13, অনুশীলনী 13। নতুন বই থাকলে নতুন বই করতে হবে। আমি আবার বলছি, নতুন বইয়ে পরিমিত অঙ্ক আছে এবং সেগুলো করতে হবে, নতুন বই বিপিএসসি ফলো করে থাকে। এখন এইসব অধ্যায় করতে গেলে আপনি সব করবেন মোটেই এমনটা বলছি না, বিসিএসসি কেমন কোশ্চেন থ্রো করে তা বুঝে করতে হবে। তা বোঝার জন্য 35 থেকে 45 লিখিত প্রশ্ন পর্যবেক্ষণ, লিখিত প্রশ্ন কিভাবে দিছে পরিমিতির, এই পর্যবেক্ষণের ভিত্তিতে অঙ্ক বাছাই করতে হবে। সহজ কোশ্চেন থাকে পরীক্ষায়। আর ক্লাস তো অবশ্যই ইউনিক। আপনারা অবশ্যই অনেক ক্ষেত্রেই ভয় পান যে পরিমিতির অঙ্ক ছাড়া ক্লাস 9-এ আমরা পরিমিতিকে বাদ দিয়ে প্রিপারেশন নিয়ে গণিতে প্লাস পেয়ে আসছি, এখন সেই পরিমিতি আবার আসছে। তখন তো আপনি ওরা কলে ক্লাস করেননি, ওরা কলে ক্লাস করে দেখবেন পরিমিতির অঙ্ক সহজ, জ্যামিতি পরিমিতি গুলা ক্লাস করলে পারা যাবে। তারপর আমরা বলতে পারি সেট ও ব্যঞ্চিত্র। সেট ও ব্যঞ্চিত্র নবম জেনারেল ম্যাথ বইয়ের 2.1, 2022-23 সালের বই, হায়ার ম্যাথ বইয়ের 1.1। খুব ভালো করে করতে হবে। সাথে 35 থেকে 45 লিখিত প্রশ্ন সমাধান। এখানে পর্যবেক্ষণ না, আপনাকে সমাধান করতে বলছি, সমাধান করলেই হবে, সমাধান। আর এইটার জন্য ক্লাস মহা গুরুত্বপূর্ণ। আপনি ব্যঞ্চিত্র ক্লাস করা ছাড়া ভালো বুঝবেন না। ক্লাস খুবই গুরুত্বপূর্ণ, ব্যঞ্চিত্র ক্লাস ছাড়া বোঝা কঠিন। ঠিক আছে, আচ্ছা। ক্লাস 9-এ 24 সালের বই সেটের অঙ্ক আছে, সেইখান থেকে পরীক্ষার আশা বুঝি কোশ্চেন থাকবে, সলভ করে ফেলতে।
তারপরের কথা হচ্ছে বিন্যাস, সমাবেশ, সম্ভাবনা। এগুলা সিলেবাসে একসাথেই লেখা আছে। বিন্যাস, সমাবেশ, তারপরে হচ্ছে সম্ভাবনা। পরীক্ষায় প্রশ্ন আসে, প্রায় সময় প্রশ্ন আসে, সম্ভাবনাও আসে, বিন্যাস সমাবেশ একসঙ্গে আসে। লিখিত পরীক্ষা এমনটা কম ঘটছে, সম্ভাবনা হয়ে আসে, না হয় বিন্যাস সমাবেশ আসে। যেটা আসুক, এটা ইন্টারমিডিয়েট হায়ার ম্যাথ টপিক্স 9-10 এর হায়ার ম্যাথ বইয়ে বা অন্য কোথাও অস্তিত্ব না। ইন্টারমিডিয়েট হায়ার ম্যাথ থেকে আপনাকে শিখতে হবে। কিন্তু ইন্টারমিডিয়েট হায়ার ম্যাথ আপনি নন সায়েন্সের ব্যাকগ্রাউন্ড হয়ে থাকলে আপনার জন্য প্রিপারেশন নেওয়া, ফলো করা কঠিন। তাই আমার খুবই সহজ পরামর্শ আছে, সেটা হচ্ছে আমরা ক্লাস নেব আপনাকে, এবং ওই ক্লাস করার পর একটা শিট দিব। ক্লাসের এগেনস্ট একটা শিট থাকবে, স্যারের শিট আর কি। ঠিক আছে, এইটুকুই যথেষ্ট। ক্লাস ভালো করে করবেন এবং ক্লাসের এগেনস্ট শিট দেওয়া হবে, এই শিটটা ভালো করে প্র্যাকটিস করবেন আর বিগত প্রশ্ন পর্যবেক্ষণ করবেন। 35 থেকে 45 লিখিত প্রশ্ন পর্যবেক্ষণ। লিখিত প্রশ্ন পর্যবেক্ষণ 35 থেকে 45। তাহলে বিন্যাস সমাবেশ সম্ভাবনা থেকে পরামর্শ কি? ইন্টারমিডিয়েট হায়ার ম্যাথ বই থেকে প্রশ্ন সরাসরি আসে, কিন্তু আপনি করতে গেলে পারবেন না। তাই ক্লাস ভালো করে বুঝেন, শিটটা ফলো করবেন আমাদের, আর হচ্ছে লিখিত প্রশ্ন পর্যবেক্ষণ করে বুঝেন কি ধরনের কোয়েশ্চেন থ্রো করে। পরীক্ষায় 12 সেট কোয়েশ্চেন থ্রো করা হয়, 10 সেট উত্তর করতে হয় 5×50। ঠিক আছে, নিশ্চয়ই বুঝছেন কথা। 2 সেট বাদ দেওয়া যাবে, 2 সেট বাদ দেওয়া যাবে। এটা মনে করে যদি কেউ ভাবেন যে আমি কার্তেশীয় জ্যামিতি আর সম্ভাবনা বাদ দিয়ে দিব, এখন দেখা গেল পরীক্ষার সময় কার্তেশীয় সম্ভাবনার কোশ্চেনটা খুব সহজ দিছে, আর যেটা আপনি পরে গেছেন কঠিন দিছে, ধরা খেয়ে যাবেন। তাই বাসা থেকে আর টপিক্স বাদ দিয়ে প্রিপারেশন নেওয়া যাবে না। আপনি সব টপিক্স প্রিপারেশন নেবেন, হলে বৈশা যেটা কঠিন প্রশ্ন আসে সেটা বাদ দিতে হবে। আমি তো বললামই যে শুধু ক্লাস ভালো করে করলে আপনার অঙ্কের ভয় দূর হয়ে যাবে। এখন আপনার মনের মধ্যে একটা ভয় ঢুকছে, স্যার আপনি এত এত অঙ্ক করতে বলছেন, বিগত বছরের প্রশ্ন, 9-এর ম্যাথ বই, হায়ার ম্যাথ বই, কত কত অধ্যায় বলছেন, তাহলে আমরা কি শুধু ম্যাথেই করব, লিখিত পরীক্ষার জন্য আর কোনো বিষয় কি পড়বো না? কথাটা হচ্ছে, আমি যতগুলো অধ্যায় লিখছি এখানে, সবগুলো অধ্যায় যদি আমি গুনে গুনে দেখাইতাম, তাহলে 36টা অধ্যায় হতো। সবাই খেয়াল করবেন, 36টা অধ্যায় হয়ে থাকলে একটা অধ্যায় থেকে যদি আপনি 10টা করে ম্যাথ বাছাই করেন, যে কি ধরনের ম্যাথ পরীক্ষার মধ্যে আসে সেটা বুঝে, 10টা করে ম্যাথ বাছাই করলে আপনার জন্য ম্যাথ করতে হবে 360টা। যদি আমরা একটা অঙ্ক 5 মিনিটে করি, তাহলে আপনার সময় লাগবে 5×0, 5×0, হাতে 3, 15, 18, 1800 মিনিট লাগবে হচ্ছে আপনার 5 মিনিটে একটা অঙ্ক সবগুলো ম্যাথ করতে। 1800 মিনিট এর মানে কিন্তু মাত্র 30 ঘন্টা, অর্থাৎ 30 ঘন্টা ম্যাথ করলেই সিলেবাস শেষ। এখন যদি ভাবেন স্যার আমার তো একটা অঙ্ক 5 মিনিটে হবে না, আপনি 10 মিনিটে হবে, 10 মিনিটে 60 ঘন্টা। যদি আপনি একদিনে 10 ঘন্টা করে স্টাডি করেন, তাহলে 60 ঘন্টা মানে 6 দিনে অঙ্ক শেষ। এইটাই হলো কথা, এটাকে অন্য ভাবার কোনো সুযোগই নাই। আপনি 300 থেকে 350 ম্যাথ বাছাই করবেন, এবং সেই ম্যাথ গুলো মানে 60 ঘন্টা টানা প্র্যাকটিস করে শেষ করে ফেলবেন, পরে প্রায় সময় পরীক্ষা দিয়ে দিয়ে প্র্যাকটিসে রাখবেন। কিন্তু আমরা তো মানে ভয় পাচ্ছি এত এত ম্যাথ, আসলে এত এত ম্যাথ না। এখন আমরা যে কাজটা করে থাকি সেটা হচ্ছে, যারা বিসিএস এর প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়ে আপনার জন্য ক্লাস নিতে আসছে, সে বিসিএস প্রশ্ন আসে এইটা বুঝে ক্লাস নেয়, ফলে তাদের ক্লাস করলে কমন পাওয়া যাবে। আর আপনারা যারা প্রাইভেট ব্যাচে ক্লাস করেন ম্যাথের জন্য, হ্যাঁ, তারা খুব ভালো পড়াশোনা করায়, খুব ভালো ম্যাথ তারা খুব ভালো পড়ায়। প্রবলেমটা হয় কোথায়? উনি বিসিএস কেন্দ্রিক ব্যক্তি না বিদায় উনি আপনাকে 2000 ম্যাথ করায় দিবে, এবং আপনি ম্যাথের হাফেজ হয়ে যাবেন, কিন্তু পরীক্ষায় যায় এত ম্যাথ করার জন্য উত্তর করতে পারবেন না। কিন্তু আমরা আপনাকে এত এত ম্যাথ করাবো না। আমরা বললাম তো স্পেসিফিক্যালি ওরা বলে ক্লাস করলে 200 থেকে 250 ম্যাথ ক্লাসে পাবেন, এটা 30 পাওয়ার জন্য সাফিসিয়েন্ট। আর যদি আপনি 1 লাখ প্রিপারেশন নেন, 300 ম্যাথ বাছাই করে নেবেন, যেটা বললাম আপনাকে, 300 ম্যাথ বাছাই করে নেবেন, 6 দিনে অঙ্ক শেষ হবে। এরপরে
পরে সপ্তাহে সপ্তাহে পরীক্ষা দিয়ে প্র্যাকটিসে রাখবেন। এই তো বিসিএস এর গণিত নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখন যারা একদম, আমি আবার রিপিট করতেছি, যারা অঙ্কে খুব ভয় পান, খুব দুর্বল, তাদের জন্য পরামর্শ, কোনো ম্যাথ করতে হবে না, শুধু ক্লাস করবেন। শুধু ক্লাস করবেন, ক্লাসের খাতা ভালো করে করবেন, এইখান থেকে যা পারবেন সঙ্গে বিগত কোশ্চেন গুলো বোঝার চেষ্টা করবেন, তাহলে 30 নাম্বার পাওয়া যাবে। বিলিভ, আমার কথাটা বিশ্বাস করে ক্লাসগুলো ভালো করে করেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। আজকে তাহলে এই পর্যন্তই। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমি কিছু উত্তর দেবো আর 2 মিনিটের মধ্যে।